আজ আমরা খবরের পেছনের খবরটা দেখব, বিশ্লেষণ করব ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে থাকা জটিল ঘটনাগুলো। আজকের আলোচনাটা এমন একজন তরুণ কর্মীকে নিয়ে, যার জীবন আর হত্যাকাণ্ড একটা পুরো জাতিকে তার ক্রান্তিকালে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এই গল্পের শুরুটা কিন্তু কোনো সাধারণ শুরু নয়। এই শুরুটা হচ্ছে একটা মর্মান্তিক পরিণতি দিয়ে। সময়টা ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাস, এক শুক্রবার বিকেল, যখন এই হত্যাকাণ্ডটা ঘটে। যাকে গুলি করা হয় তিনি শরীফ ওসমান বিন হাদি, তবে সবাই তাকে ওসমান হাদি নামেই চেনে। আর দেখুন, তিনি কিন্তু জানতেন তিনি যে বিপদের মুখোমুখি হতে পারেন সে ব্যাপারে তিনি আগে থেকেই বেশ সচেতন ছিলেন। এই মৃত্যুটা বাংলাদেশের অন্যতম এক উদীয়মান রাজনৈতিক কণ্ঠকে একেবারে থামিয়ে দেয়। আর এর সাথেই একটা বড় প্রশ্ন সামনে চলে আসে, কে ছিলেন এই ওসমান হাদি, আর কেনই বা তিনি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন? ওসমান হাদি কেন এত গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে সেই রাজনৈতিক উত্থান যা তাকে তৈরি করেছিল। ২০২৪ সালে গ্রীষ্মকাল, দেশজুড়ে তখন ব্যাপক ছাত্র বিক্ষোভ, যার ফলে একটা দীর্ঘস্থায়ী সরকারের পতন হয়। এতে কি হলো? একটা ক্ষমতার শূন্যতা তৈরি হলো, আর ঠিক তখনই নতুন নেতাদের উঠে আসার একটা সুযোগ তৈরি হয়। আর এই রকম একটা উথাল-পাথাল পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু উঠে আসেন ওসমান হাদি, ঢাকার রামপুরা এলাকার রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ও সমন্বয়ক, যিনি খুব অল্প সময়েই জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন। আর তিনি খুব দ্রুতই এই বিপ্লবী শক্তিটাকে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের রূপ দেন। তিনি আর তার সাথে অন্য কর্মীরা মিলে তৈরি করলেন ইনকিলাব মঞ্চ। এটা ছিল এমন একটা প্ল্যাটফর্ম যা দেশের ভবিষ্যৎটা কেমন হবে তা নির্ধারণ করতে চেয়েছিল। তাদের দাবিগুলো কিন্তু ছিল বেশ কড়া, কোনো আপোষের জায়গা ছিল না, আর তাদের লক্ষ্য ছিল সরাসরি সাবেক ক্ষমতাসীন দল। ব্যাপারটা এমন না যে হাদি শুধু পুরনো দলগুলোর সমালোচনা করতেন, না, তিনি আসলে পুরো রাজনৈতিক ব্যবস্থারই একজন সমালোচক ছিলেন। তিনি চাইতেন একটা সম্পূর্ণ নতুন ধারার রাজনীতি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো রাস্তার এই আন্দোলনটা কিভাবে একেবারে রাষ্ট্রের মূলনীতির সাথেই একটা সংঘাতে জড়িয়ে পড়ল। হাদির এই নির্দিষ্ট দাবিটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তুলে দিয়েছিল। প্রশ্নটা ছিল বাংলাদেশের আইন আর রাষ্ট্র ব্যবস্থার একেবারে ভিত্তি নিয়েই। মানে সোজা কথায়, কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতেই হয় তবে সেটা করতে হবে দেশের সর্বোচ্চ আইন অর্থাৎ সংবিধানের ভেতর থেকেই, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে দেখুন, এই লড়াইটা কিন্তু শুধু রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিল না, এটা ছিল খোদ বাংলাদেশ রাষ্ট্রের সংজ্ঞাটা কী হবে তা নিয়ে। প্রশ্নটা ছিল আসলে কারা এই রাষ্ট্র শাসন করার অধিকার রাখে। আর বিষয়টা যে কতটা জটিল তার একটা দারুণ উদাহরণ হলো আমাদের সংবিধানে আইনের বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার জন্য হাসিয়ার মতো আরবি শব্দ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এটা আসলে আইনি ব্যাখ্যার যে কতগুলো স্তর থাকতে পারে সেটাই দেখায়। চলুন এবার এই গল্পের শেষ অধ্যায়ে যাওয়া যাক, দেখি কিভাবে এই ঘটনাটা একটা মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যায়। আমরা আবার ফিরে যাচ্ছি ডিসেম্বর ২০২৫-এ। গুলি লাগার পর তাকে বাঁচানোর জন্য কিন্তু কম চেষ্টা করা হয়নি। দুই দেশের চিকিৎসকরা কয়েকদিন ধরে চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ আঘাতটা ছিল খুবই গুরুতর। তার মৃত্যুর পর সরকার থেকে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়, আর এটাই কিন্তু প্রমাণ করে যে কতটা অল্প সময়ে তিনি দেশের মানুষের ওপর একটা গভীর ছাপ ফেলতে পেরেছিলেন। ভাবুন তো, মাত্র ৩২ বছর বয়স, যে বয়সে একটা রাজনৈতিক জীবন কেবল শুরু হয়, সেই বয়সেই ওসমান হাদির পথচলা থেমে গেল। ওসমান হাদির এই হত্যাকাণ্ড বাংলাদেশকে একটা খুব গভীর আর অমীমাংসিত প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। প্রশ্নটা হলো, একটা বিপ্লবের ভবিষ্যৎ কি হতে পারে যখন তার সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোকেই এভাবে থামিয়ে দেওয়া হয়? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে দেশটির ভাবি পথ চলার দিক নির্দেশনা।